ফাউস্টকে বাজি রেখেছিলেন ঈশ্বর। শয়তান বলেছিল, এই পৃথিবীকে আমি বাড়ি, গাড়ি, নারী, সম্পদ আর খেতাব খয়রাত দিয়ে দখল করে ফেলেছি। ব্যভিচার, যুদ্ধ আর মহামারী ছড়িয়ে মানুষদের এমন কোণঠাসা করে রেখেছি যে সবাই আমাকে ষোড়শোপচারে পুজো করছে। অতএব এই দুনিয়াদারি আমার। ঈশ্বর বললেন, তুমি যদি ওই পবিত্র প্রাণ ফাউস্টের আত্মাকে আয়ত্ত করতে পারো, নিভিয়ে দিতে পারো তার বুক থেকে প্রেমের দীপশিখা, তবেই স্বীকার করব এই পৃথিবী তোমার। শয়তান ফাউস্টের আত্মা কিনে নিয়েছিল, তাকে ভোগ, সুখ, জগতে যাবতীয় বিলাস ব্যসনের মধ্যে ডুবিয়ে রাখতে পেরেছিল। কিন্তু ফাউস্ট তার প্রাণের সেই প্রেমের দীপশিখাটি কিছুতেই নিভতে দেননি। গল্পের নায়ক সদানন্দের মতোই দিব্য প্রেমের পবিত্র আলো নিয়ে আজ থেকে প্রায় 1973 বছর আগে পৃথিবীতে এসেছিলেন প্রথম পজিটিভ গুডম্যান। তিনিও ওই সদানন্দের মতোই পৃথিবীর পথে পথে সেই দিন হেঁটে চলেছিলেন। তিনিও মানুষের কল্যাণ চেয়েছিলেন। মানুষের কল্যাণের জন্য তিনি তার সারা জীবনের তপস্যার ফল মানুষকে উৎসর্গ করে দিয়েছিলেন। তবে সেই তপস্যার ফল মানুষ কি কি কল্যাণ করেছে, সদানন্দের মতন তিনি তা দেখতেও বেরিয়েছিলেন। আর হাঁটতে হাঁটতে একদিন পৌঁছে গিয়েছিলেন থিয়েটার রোডের এক সুরম্য সৌধের মধ্যে। নমস্কার, আমরা শুনছি কথাশিল্পী বিমল মিত্রের লেখা উপন্যাস আসামি হাজির। আসুন শুনে নিই আজকের পর্বে কী আছে। সেদিন সদানন্দের পেছন থেকে হঠাৎ কে যেন বলে উঠল, আরে সদা, তুই এখানে? আর আমি তোকে গরু খোঁজা করে বেড়াচ্ছি। সদানন্দ পেছন ফিরে দেখলে প্রকাশ মামা। প্রকাশ মামা বলতে লাগলো, কখন ছাড়া পেলি তুই? সদানন্দ বললে, এই একটু আগেই। একটু আগে, অথচ আমি সারা থানাটা হন্যে হয়ে বেড়াচ্ছি তোর জন্য। বড় দারোগাটা ভারী বজ্জাত জানিস, মোটে কথা বলতে চায় না। শেষকালে 1000 টাকা যখন হাতে তুলে দিলুম, তখন হুকুম দিয়ে দিলে তোকে ছাড়বার জন্য। আমাকে বড় দারোগা বললে ছেড়ে দিয়েছে। তা ছেড়ে দিলে তো আমি দেখতেই পেতুম। আমি তো তখন থেকে একবার ঘর একবার বার করছি, আর এদিকে তুই এখানে দাঁড়িয়ে ভ্যারান্ডা ভাজছিস। সদানন্দ বললে, তুমি ঘুষ দিলে? প্রকাশ মামা বললে, ঘুষ? তা দেব না? ঘুষ না দিলে তুই এখানে এখন দাঁড়িয়ে গায়ে হাওয়া লাগাতে পারতিস? এতক্ষণ হাজতখানার ঘরে তোকে পচে মরতে হতো। তাই আমার সঙ্গে আয়। যা ঠান্ডা পড়েছে, শরীরটাকে একটু গরম না করলে আর চলছে না। আয় আয়। সদানন্দ তবুও জিজ্ঞেস করলে, কোথায়? প্রকাশ মামা এবার সদানন্দের একটা হাত ধরে টান দিলে, বললে, আয় না আয়। এত রাত্রিরে তো আর নবাবগঞ্জের ট্রেন নেই। একটা রাত কলকাতাতেই কাটাতে হবে। আয়, তোকে একটা জায়গায় নিয়ে যাই। বলি প্রকাশ মামা সদানন্দকে টানতে টানতে যে কোন দিকে নিয়ে চলল তা সে বুঝতে পারলে না। সত্যি, প্রকাশ রায় যেন নবাবগঞ্জের চৌধুরী বাড়িতে শনি হয়ে ঢুকেছিল। নইলে কোথাকার কোন নবাবগঞ্জের চৌধুরী বাড়ির বংশধরকে সে সেই দিন কালীঘাটের মানদামাসির বস্তি বাড়িতেই বা কেন নিয়ে গেল? তা মানদামাসির প্রসঙ্গ পরে বলবো, তার আগে নবাবগঞ্জের কথা কিছু বলে নিতে হয়। কারণ এই গল্পের শেষ যেখানেই হোক, নবাবগঞ্জই হলো এই গল্পের শুরু। আর সেই নবাবগঞ্জের চৌধুরী বাড়িটার ভেতরে যে তখন ভাঙন ধরতে শুরু হয়েছে, বাইরে থেকে কিন্তু তা এতটুকু বোঝবার উপায় ছিল না। বাইরে তখনও বিধু কয়ালের ছেলে শশী কয়াল দাড়িপাল্লায় ধান চাল মেপে মেপে গোলায় তোলে। পরমেশ মৌলিক প্রতিদিন চণ্ডীমণ্ডপে এসে কাঠের বাক্সখানা সামনে নিয়ে বসে। তারপর খেরো খাতাখানা খুলে হিসেবের কুটিল অঙ্কগুলো কষতে কষতে জলের মতো তরল সরল করে আয় ব্যয়ের সমতা সাধন করে। কিন্তু আয়ের চেয়ে ব্যয় বেশি হলেই তার মাথায় টনক নড়ে ওঠে। কিন্তু পরমেশ মৌলিকের মাথার উপর আছে
কৈলাস গোমস্তা। কৈলাস গোমস্তা আরও পাকা লোক। সে সেই খাতাগুলো দেখে আর দেখার পর মঞ্জুর করে দেয়, কোথাও বা খরচ জোড়ে, তারপর তা থেকে সেগুলো পাকা খাতায় তোলে। যতদিন কর্তাবাবু সুস্থ ছিলেন ততদিন তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন। বলতেন, এটা এখানে কি লিখেছিস কৈলাস? এই 2 পয়সা কিসের খরচা? কৈলাস বলতো, আগে 2 পয়সার বিড়ি। বিড়ি? বিড়ি শুনেই চমকে যেতেন কর্তাবাবু। বলতেন, বিড়ি কে খেয়েছে? এই বাড়িতে বিড়ি কে খায়? কৈলাস বলতো, আগে ওই যে কাঞ্চন শেখরা এসেছিল, সেই বিড়ি খেতে চাইলে কি না? তা কর্তাবাবু রেগে যেতেন। বলতেন, কাঞ্চন শেখরা বিড়ি খেলে? আগে হ্যাঁ। তা সে বিড়ি খাক আর গাঁজাই খাক, তার জন্য আমি কেন পয়সা দেব? তার নেশার খরচ জোগাবার জন্য আমার কিসের গরজ? হ্যাঁ? কৈলাস গোমস্তা কিন্তু কিন্তু করতো আর বলতো, আগে সে যে বিড়ি খেতে চাইলে। কর্তাবাবু বলতেন, না, ওসব চলবে না আমার কাছে। বিড়ি খেতে হয় সে নিজের পয়সায় খাক। তুমি এক কাজ করো, ওর নামে 100 টাকা আগাম বায়না লেখা আছে না, ওই জায়গাটা কেটে লিখে রাখো 100 টাকা 2 পয়সা আগাম। আর এইবার থেকে যদি আবার কখনো বিড়ি খেতে চায় তো তবিল থেকে আর পয়সা দেবে না। বাড়ারিতলায় পান বিড়ি সিগারেটের দোকান আছে, তুমি তাকে দোকানটা দেখিয়ে দেবে, বুঝলে? তা কৈলাস গোমস্তা মাথা পেতে অপরাধ স্বীকার করে নিত আর বলতো, আগে তাই দেব। এককালে কর্তাবাবু কালীগঞ্জের হর্ষনাথ চক্রবর্তীর গোমস্তাগিরি করেছেন। সুতরাং গোমস্তাগিরি কীরকম করে, কেমন করে হিসেবের কারচুপি করে, তা সবই তিনি জানতেন। আর এখন তারই গোমস্তা আবার তেমনি করেই হিসেবের কারচুপি করবে, সেটা তিনি বরদাস্ত করতে পারবেন না। তা 2 মাত্র তো পয়সা, কিন্তু সেই 2 পয়সার অপব্যয়ও তিনি সহ্য করতে পারতেন না। এখন এই যে তিনি চিৎপাত হয়ে শুয়ে পড়ে আছেন, তিনি জানতেও পাচ্ছেন না কৈলাস গোমস্তা কত 2 পয়সা হিসেবে কারচুপি করছে। তবু বাইরে থেকে সবই ঠিক আছে। ননি ডাক্তার নিয়ম করে আসছে, ওষুধও পড়ছে নিয়ম মতো, দিনীও সেবা করে যাচ্ছে দিনরাত। আর সেই সেবাও ঠিক তেমনিই সেবা। নিজের পরিবারও এমন করে কোনো স্বামীকে সেবা করতে পারে না। অথচ দিনুর কি আর একটা কাজ? বেয়াই বাড়ি থেকে লোক এলে তত্ত্ব নিয়ে তাদের চান করার জন্য তাকেই কুয়ো থেকে জল তুলে দিতে হয়। বিশ্বাস করবার মতো, নির্ভর করবার মতো লোক ওই একদিনই ছিল। দিনু যে কখন ঘুম থেকে ওঠে, কখন খায়, কখন ঘুমোয়, তা কেউ দেখতে পায় না। ডাকলেই দিনু এসে হাজির হয় আর বলবে, আমাকে ডাকছিলেন আগে? আর এরই মধ্যে চৌধুরী মশাই সেদিন রানাঘাটের কোর্ট থেকে দৌড়তে দৌড়তে ফিরলেন। তার যেন আর তর্সই ছিল না। চণ্ডীমণ্ডপে পরমেশ মৌলিক আপন মনে কাজ করছিল। ছোটমশাইকে দেখেই দাঁড়িয়ে উঠল। কি পরমেশ, খবর সব ভালো তো? প্রাণকেষ্ট শামশাইয়ের আড়ত থেকে পাটের টাকা দিয়ে গেছে? পরমেশ মৌলিক বললে, আগে কই না তো। আর ভুবন বসাক? ভুবন বসাক আর এসেছিল? আগে না। চৌধুরীমশাই রেগে গেলেন, বললেন, দেখলে, আমি নেই আর সবাই সাপের 5 পা দেখেছে। পরমেশ মৌলিক হঠাৎ কথার মাঝখানে বলে উঠল, আগে দারোগাবাবু এসেছিল পরশু। দারোগাবাবু? রেলবাজারের দারোগাবাবু? কেন? আবার কি পাওনা গন্ডা চায় নাকি? আগে না, তা নয়। আসলে বলতে এসেছিলেন যে খোকাবাবু ধরা পড়েছেন। খোকাবাবু? আমাদের সদা? ধরা পড়েছে? তার মানে? আগে ধরা পড়েছে মানে পুলিশ অ্যারেস্ট করেছে। সে কি? কী জন্য অ্যারেস্ট করেছে সদাকে?
কি করেছিল সে? এত বড় একটা ঘটনা শুনে চৌধুরী মশাই যেন প্রথমে একটু নাড়া খেলেন। মাত্র 2 দিন বাড়িতে গড়হাজির, এর মধ্যেই এমন দুর্ঘটনা ঘটে গেল। হঠাৎ নজর পড়ল বৈঠকখানার দিকে। কি হলো? ঘরের দরজাটা হাট করে খোলা কেন? সেখানে আর দাঁড়ালেন না, সোজা বৈঠকখানার ঘরের মধ্যে গিয়ে দেখেন সেখানে কেউ নেই। চারিদিকে যেখানকার জিনিস সেখানেই রয়েছে, শুধু বাবাজি কোথাও নেই। তার খড়ম, ত্রিশূল, গেরুয়া কাপড়খানা পর্যন্ত উধাও হয়ে গেছে। তারপর কেমন যেন সন্দেহ হলো, ভেতর বাড়ির দরজাটা পেরিয়ে ডাকলেন, গৌরী, গৌরী, কোথায় গেলি সব? প্রীতি তখন ঘরের ভেতর নিজের বিছানায় শুয়েছিল। নয়নতারা পাশে বসে পাখার হাওয়া করছিল শাশুড়িকে। অত ঠান্ডার মধ্যেও শাশুড়ি ঘামছিলেন শুয়ে শুয়ে। বড় ভয় করছিল নয়নতারার। এই কদিন আগেই তার মা হঠাৎ চলে গেছে, অথচ এই বিয়ের দিনও কেউই কল্পনা করতে পারেনি যে তার মা এত তাড়াতাড়ি চলে যাবে। এই কটা দিন ধরে তার জীবনে যেন ঝড় বয়ে যাচ্ছে। বাবার কথাও মনে পড়তে লাগলো। বাবা এতক্ষণে বোধহয় ট্রেনে উঠে বসেছে। হঠাৎই শাশুড়ি বললে, বৌমা। নয়নতারা শাশুড়ির মুখের কাছে মুখ এনে বললে, কিছু বলবেন মা? শাশুড়ি বললে, তুমি আর কেন কষ্ট করছো বৌমা? তুমি এবার যাও, নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো গে। গৌরী খেয়ে এক্ষুনি আসছে। তুমি যাও, তোমার কষ্ট হচ্ছে। নয়নতারা বললে, আমার আর কিসের কষ্ট মা? আমার তো কোনো কষ্টই হচ্ছে না। কথাটা শুনে শাশুড়ির যেন ভালো লাগলো। বললে, আমার বড় সাধ ছিল বৌমা যে ছেলের বিয়ে দিয়ে আমি বউয়ের হাতে সেবা নেব, কিন্তু আমার তা আর কপালে নেই। নয়নতারা বললে, ওসব কথা কেন বলছেন মা? আপনার সেবা করতে তো আমার ভালোই লাগছে। শাশুড়ি বললে, আমার একটা কাজ করতে পারবে বৌমা? বলুন, কি করতে হবে বলুন? জল খাবেন? শাশুড়ি বললে, না না না, জল খাবো না। খোকা যখন বাড়িতে আসবে তখন একটা কাজ করতে হবে তোমাকে। পারবে? নয়নতারা ভয় পেয়ে গেল। বললে, আপনি বললে নিশ্চয়ই পারবো, বলুন না কি করতে হবে। শাশুড়ি বললে, দেখো বৌমা, আমার তো কোনো অভাব নেই, তা তো তুমি দেখেইছ। মেয়ে মানুষ যা চায় আমি সে সবই পেয়েছি। আমার এই জমজমাট সংসার, আমার স্বামী, সন্তান, আমার গয়নাগাটি, বাড়ি, জমি জমা, টাকা কড়ি, কিছুরই অভাব রাখেনি ভগবান। কিন্তু একটা জিনিস আমি পাইনি বৌমা। তোমার শ্বশুরেরও সেই একটাই অভাব। তুমি আমাকে তা দেবে বৌমা? দিতে পারবে? নয়নতারা অবাক হয়ে গেল শাশুড়ির কথা শুনে। বললে, আমি? হ্যাঁ বৌমা, তুমিই কেবল আমাকে তা দিতে পারো, আর কেউ দিতে পারে না। আমার বুড়ো অথর্ব শ্বশুর কবে থেকে আশা করে আছেন তার জন্য, কিন্তু আর বোধহয় তার সেই আশা পূর্ণ হলো না। নয়নতারা বললে, বলুন মা, আমাকে কি করতে হবে বলুন? কিন্তু তুমি যদি তা না পারো তাহলে কি হবে? আমার শ্বশুর অসুখে পড়বার আগে আমাদের এইখানকার কাঞ্চন শ্যাকরাকে দিয়ে একটা 20 ভরি সোনার হার পর্যন্ত গড়াবার বায়না দিয়েছেন। নয়নতারা তখনও যেন ঠিক করে বুঝতে পারলে না, কিংবা হয়তো খানিকটা আন্দাজ করতে পারলে। শাশুড়ি বললে, কিন্তু খোকার কাণ্ড দেখে আমি বড় ভয় পেয়ে গেছি বৌমা। আমার সেই স্বাদ বোধহয় এ জীবনে আর মিটবে না। নয়নতারা এই কথার উত্তরে কিছুই বললে না। যেমন পাখা করছিল তেমনিই পাখা করতে লাগলো।
কিন্তু তখন আর সেই পাখার হাওয়া লাগছে না শাশুড়ির গায়ে। কই বৌমা, তুমি যে কোনো কথাই বলছো না? নয়নতারা মুখ নিচু করে বললে, আমি আর কি বলবো বলুন? শাশুড়ি বললে, তুমি চুপ করে থাকলে আমি আর কার ভরসায় বেঁচে থাকি বলো বৌমা? আর আমার কে আছে? তুমি ছাড়া এসাদ আমার কে মেটাবে বলো? দেখছই তো, তোমার মুখে হাসি ফোটাবার জন্য তোমার শ্বশুর এক বাবাজিকে ধরে কত তুকতাক পুজো যাগযজ্ঞ হোম এসব করবার ব্যবস্থা করলেন। সেও একটা বুজরুক। বুজরুকের পাল্লায় পড়ে মাঝখান থেকে গাদা গাদা টাকাই শুধু নষ্ট হলো মিছিমিছি, কোনো ফলই ফলল না। আর উল্টে খোকা কোথায় পুলিশের হাতে কিনা ধরা পড়ল। এখন কি হবে তা ভগবানই জানেন। কোথায় রইল খোকা আর কোথায় রইলে তুমি? নয়নতারা বললে, আপনি আবার ওসব নিয়ে কেন ভাবছেন মিছিমিছি মা? তাকে তো ছাড়াবার ব্যবস্থা করতে গেছেন। শাশুড়ি বললে, তুমি প্রকাশের কথা বলছো? তাহলেই হয়েছে। এতদিন তো এই বাড়িতে আছো, আর তুমি প্রকাশকে চিনলে না? ওর কথার কি কোনো বিশ্বাস আছে বৌমা? কিন্তু উনি যে 1,000 টাকা নিয়ে গেলেন, আমি তো নিজে হাতে ওনাকে সিন্দুক খুলে টাকা বের করে দিলুম। তা উনি যে বললেন পুলিশকে নাকি ঘুষ দিতে হবে, আমি তো বাবাকেও তাই বললুম। বাবাও যে তাই শুনে নিশ্চিন্ত হয়ে চলে গেলেন। শাশুড়ি বললে, তা খোকা যদি ছাড়া পায় তো ভালোই, তারপর আমার আর তোমার ভাগ্য। কিন্তু আমি যে কথা তোমাকে বললুম তার তো কোনো জবাব তুমি দিলে না বৌমা। কোন কথা জবাব মা? শাশুড়ি বললে, ওই যে বললুম আমার বড় সাধ আমি নাতির মুখ দেখব, একটা কোল আলো করা নাতি। তুমি আমাকে নাতি দিতে পারবে বৌমা? আমি তাকে কোলে নিয়ে আদর করব, চুমু খাবো, তাকে নিয়ে খেলা করব। দেবে বৌমা, দেবে? কথার মাঝখানেই নয়নতারার পাখাটা হাত থেকে খসে পড়ল। শাশুড়ি বুকের ওপর মুখ গুজে কান্নায় ভেঙে পড়ল। কি বৌমা, তুমি কাঁদছো? পারবে না তুমি? আমার একটা মাত্র স্বাদ, তাও তুমি মেটাতে পারবে না বৌমা? নয়নতারা শাশুড়ির বুকে মুখ রেখে বলতে লাগলো, আপনি আমাকে কেন বউ করে আনলেন মা? এটাই যদি আপনাদের মনে ছিল তাহলে অন্য কোনো মেয়েকে ঘরে আনলেন না কেন? সে হয়তো আপনার সব স্বাদ মেটাতে পারত। শাশুড়ি 2 হাত দিয়ে নয়নতারার মাথায় হাত বুলোতে বুলোতে বলতে লাগলো, না বৌমা, তুমি আমার বড় লক্ষ্মী বউ, তুমিই পারবে। একটু চেষ্টা করো, তুমিই পারবে বৌমা। নয়নতারা বললে, কিন্তু আমি কি করে পারবো মা? আমার কি আর অত ক্ষমতা আছে? শাশুড়ি বলে উঠল, কেন পারবে না বৌমা? তোমার এই রূপ দেখেই তো তোমায় আমি বউ করে ঘরে এনেছি। তোমাকে ভগবান এত রূপ দিয়েছে, আর তুমি কিনা বলছো যে তুমি পারবে না? আর কিছু না হোক, তোমার রূপ দিয়েও তো আমার ছেলেটাকে ধরে রাখতে পারো। আর তা যদি না পারো, আমি কি নিয়ে থাকবো বৌমা? আমার খোকায় যদি বিবাগী হয়ে যায় তাহলে কাকে নিয়ে আমি সংসার করব বলো? নয়নতারা মুখ তুললে, বললে, তা আমি কি করব বলুন? আমাকে দেখলেই যে তিনি মুখ ফিরিয়ে চলে যান। তা খোকা মুখ ফিরিয়ে নিয়ে তোমাকে অপমান করবে আর তুমি বোবার মতো সহ্য করবে? তোমার মুখ নেই? তুমি কথা বলতে জানো না? তুমি তাকে অপমান করতে পারো না? নয়নতারা ঠিক কথাটা বুঝতে পারলে না, বললে, আমি পরের বাড়ির মেয়ে হয়ে এই বাড়ির ছেলেকে অপমান করব?
কে বললে তুমি পরের বাড়ির মেয়ে? পরের বাড়ির মেয়ে তুমি যখন ছিলে তখন ছিলে, কিন্তু এখন তুমি এই বাড়ির বউ। এই বাড়িতে আমার ছেলের যতখানি অধিকার, তোমারও ঠিক ততখানি অধিকার বৌমা। তুমি ভুলে যেও না বৌমা, আমার ছেলে যদি তোমাকে অপমান করে, সেই অপমান আমার গায়েও লাগে। আমার ছেলে তোমাকে অপমান করবে, আমি তা সহ্য করব না। তোমার জায়গায় যদি আমি হতুম বৌমা, আমি কিন্তু তোমার মতো মুখ বুজে এই অপমান সহ্য করতুম না। আমি এর একটা হেস্তনেস্ত করতুম। নয়নতারা বললে, কিন্তু আমি হেস্তনেস্ত করব কি করে? শাশুড়ি বললে, সে কথাই তো তোমাকে বলছি বৌমা, সে কথা বলতেই তো তোমার আমার কাছে ডেকে এনেছি। তুমি জোর করবে। খোকা যদি তোমার ঘর থেকে বেরিয়ে আসতে চায়, তুমি জোর করে তাকে ঘরে আটকে রাখবে। তাও পারবে না তুমি। কিন্তু সেদিনও তো আপনি বাইরে থেকে দরজায় শেকল দিয়ে দিয়েছিলেন, তবু তো আমাকে উনি অপমান করলেন। সারা রাত আমার দিক থেকে মুখ ফিরিয়ে রইলেন। শাশুড়ি বললে, তা যদি আবার করে, তুমি খোকার হাত ধরে তার দিকে মুখ ফিরিয়ে দেবে। দেখো তখন সে কি করে। তোমার গায়ে তো আর তাই বলে হাত তুলবে না সে। তারপর তো আমি আছি। আপনি কি বলছেন মা? আমি ওনার হাত ধরব? ওনার ইচ্ছের বিরুদ্ধে আমি কাজ করব? এর চেয়ে যে আমার মরণও ভালো মা। মেয়ে মানুষ হয়ে এত নিচে নামব? শাশুড়ি বললে, একে তুমি নিচে নামা বলো? তা এতই যদি তোমার উঁচু নিচু জ্ঞান, তো মরতে মেয়ে মানুষ হয়ে কেন জন্মেছিলে? পুরুষ মানুষ হয়ে জন্মাতে পারলে না? তাহলে তো আর তোমাকে এই অপমানটা সইতে হতো না, আর বউ হয়ে পরের বাড়িতেও যেতে হতো না। আর অপমানের কথা বলছো? এই পড়ে পড়ে মার খাওয়া বুঝি অপমানের নয়? এই অপমানের চেয়ে অন্তত সেই অপমান অনেক ভালো। তাতে তোমার কি এমন গায়ে ফোসকা পড়বে শুনি? নয়নতারা অসহায়ের মতো শাশুড়ির দিকে ফিরে চাইলে। বললে, তাহলে আমাকে কি করতে বলেন আপনি? বলুন। আপনি যা করতে বলবেন আমি তাই করব, বলুন। শাশুড়ি নয়নতারার থুতনিতে হাত দিয়ে আদর করলে, যেন বড় খুশি হয়েছে প্রীতি। বললে, এই তো এই তো লক্ষ্মী বউর মতো কথা। তবে শোনো বৌমা, প্রকাশ আজ হোক কাল হোক যখন খোকাকে নিয়ে আসবে, আমি খোকাকে বলে দেব বৌমাকে তার বাবা কেষ্টনগরে নিয়ে গেছেন। আমি তোমার শ্বশুরকে, মামা শ্বশুরকেও সেই কথা বলবো। তারা জানবে যে তোমার বাপ এসে কেষ্টনগরে নিয়ে চলে গেছেন। বুঝলে? নয়নতারা অবাক হয়ে গেল। বললে, কিন্তু আমাকে তো সবাই দেখতে পাবে। শাশুড়ি বললে, তোমাকে যাতে দেখতে না পায় আমি তার ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবেন আপনি? শাশুড়ি বললে, আমি তোমাকে একটা ঘরে লুকিয়ে রাখবো, যাতে তোমাকে কেউ না দেখতে পায়। নয়নতারা জিজ্ঞেস করলে, কেউ দেখতে পাবে না আমাকে? তোমাকে তো দেখতে পাবেই না, আর জানতেও পারবে না যে তুমি এই বাড়িতেই আছো। আর গৌরী, বিষ্টুর মা, ওরা আমার হাতের লোক। আমি যদি বলে দিই, ওদের গলা টিপে মেরে ফেললেও ওরা কখনো সত্যি কথা বলবে না। নয়নতারা বললে, কিন্তু বাবা, মামা বাবু, ওনারা তো ভেতর বাড়িতে আসবেন। ওনাদের নজরে যদি পড়ে যাই? শাশুড়ি বললে, আমি তো বলছি সেই ব্যবস্থাটা আমি করব। ওসব তোমাকে ভাবতে হবে না। তোমার ঘরের পাশে যে ঘরটা আছে, আমি তোমাকে সেইখানে রেখে দিয়ে বাইরে থেকে তালা চাবি লাগিয়ে দেব। কিন্তু তুমি বলো, আমি যেটা বলছি তুমি তা করতে পারবে? নয়নতারার কেমন যেন ভয় লাগতে লাগলো। রূপ দেখিয়ে জোর করে স্বামীর ভালোবাসা আদায় করতে হবে, নিজেকে অপমান করার এর চেয়ে নিজ পদ্ধতি আর কি থাকতে পারে? শাশুড়ি বললে,
কি ভাবছো বৌমা? স্বামীকে বশ করার জন্য এর চেয়ে কত নিচু কাজ মেয়ে মানুষকে করতে হয় তা তুমি জানো না? রামায়ণ মহাভারত পড়নি? আর আমার সংসারের ভালোর জন্য, তোমার আমার সকলের ভালোর জন্য তুমি এটুকুও করতে পারবে না? নয়নতারা বললে, আমি চেষ্টা করব মা, আমি পারতে চেষ্টা করব। আর ঠিক এই সময় বাইরে চৌধুরী মশাইয়ের গলার শব্দ শোনা গেল, গৌরী, গৌরী। শাশুড়ি তাড়াতাড়ি উঠে পড়ল, বললে, চলো বৌমা, তোমার শ্বশুর এসেছেন, শিগগির এখান থেকে চলো, নইলে আবার ও দেখে ফেলবেন। বলি নয়নতারাকে নিয়ে বারান্দা পেরিয়ে কোণের একটা ঘরের মধ্যে গিয়ে ঢুকল। তারপর বাইরে থেকে তালা বন্ধ করে দিলে। গৌরী ততক্ষণে চৌধুরী মশাইয়ের গলা পেয়ে সামনে এসেছে। চৌধুরী মশাই গৌরীকে দেখে বললেন, কী রে, কারোর যে কোনো সাড়া শব্দ পাচ্ছি নে। বাবাজির ঘরটা হাট করে খোলা, তা কোথায় গেল সব? খোকাকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। আমি দুদিন বাড়িতে নেই আর এরই মধ্যে এত সব কাণ্ড ঘটে গেল। গৌরী বললে, বৌদির খুব অসুখ। বৌদির অসুখ? সে কী রে, আবার কি অসুখ হলো? কখন হলো অসুখ? বলতে বলতে চৌধুরী মশাই নিজের ঘরে গিয়ে ঢুকলেন। প্রীতি ততক্ষণে আবার নিজের ঘরের বিছানায় এসে চাদর ঢাকা দিয়ে শুয়ে পড়েছে। চৌধুরী মশাই বললেন, কি হলো, তোমার না কি অসুখ? প্রীতি বললে, হ্যাঁ, শরীরটা একটু খারাপ। চৌধুরী মশাই বললেন, তা তোমার আবার এই সময় শরীরটা খারাপ হয়ে গেল? সময়টা আমার খুবই খারাপ চলছে দেখছি। ওদিকে আবার খোকাকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। তা ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর বাবাজি বা কোথায় গেলেন? প্রীতি বললে, সেই সব ভেবেই তো আমার শরীরটা খারাপ হয়েছে। তুমি আগে হাত মুখ ধুয়ে এসো, তারপর আমি সব বলছি। কিন্তু খোকাকে পুলিশে ধরলো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর প্রকাশই বা কোথায় গেল? প্রীতি বললে, সে কলকাতায় গেছে। কলকাতায় কেন? খোকাকে থানা থেকে ছাড়িয়ে আনতে গেছে। পুলিশ তাকে ধরে নিয়ে কলকাতায় নিয়ে গেছে। তা তুমি এত দূর থেকে এলে, হাত মুখটা ধুয়ে ঠান্ডা হয়ে এসো, তারপর আমি সব বলছি। চৌধুরী মশাই বললেন, তার আগে আমি একবার ওপরে গিয়ে বাবাকে দেখে আসি। এই বলেই তিনি চলে গেলেন। চৌধুরী মশাই চলে যেতেই গৌরী এসে ঘরে ঢুকল। প্রীতি বললে, গৌরী, এদিকে আয়, একটা কথা শোন। তুই আবার কাউকে যেন বলিস নে। বৌমাকে আমি উত্তরের কোণের ঘরে লুকিয়ে তালা বন্ধ করে রেখেছি, বুঝলি? কেউ যেন জানতে না পারে। আর ছোট মশাই কিংবা কেউ যদি জিজ্ঞেস করে, যে বলবি ওই বৌমার বাবা এসে বৌমাকে কেষ্টনগরে নিয়ে গেছে, বুঝলি? বিষ্টুর মাকেও তাই বলে দিবি। গৌরী বললে, কেন বৌদি, কি হয়েছে? প্রীতি বললে, তোর অত সাত সাতটার কী দরকার শুনি? আমি যেটা বলছি তাই তুই করবি, বুঝলি? ওইদিকে ভোরবেলাতে ঘুম ভাঙতেই সদানন্দ চারদিকটা চেয়ে দেখলে। কোথায় এসেছে সে? কোথায় রাত কাটিয়েছে সে? এ কাদের বাড়ি? এক মুহূর্তে আগের দিনের ঘটনাটা সব মনে পড়ে গেল। অত দেরিতে তখন আর নবাবগঞ্জে যাওয়ার ট্রেন ছিল না, তাই পুলিশের হাজতঘর থেকে প্রকাশ মামা এইখানে এনে তুলেছিল তাকে। প্রকাশ মামা বলেছিল, তোর কোনো ভাবনা নেই, কলকাতা শহরে রাত কাটাবার জায়গার কোনো অভাব নেই। ভাত ছড়ালে আবার কাকের অভাব? আমার ট্যাকে টাকা রয়েছে, তোর ভাবনা কিসের? বলেই তিনি এখানে এনেছিল। মনে আছে, চারিদিকের আবহাওয়া দেখে সদানন্দ কেমন যেন সন্দেহ হয়েছিল। জিজ্ঞেস করেছিল,
এটা কোথায় নিয়ে এলে তুমি আমাকে? প্রকাশ মামা বলেছিল, এই জায়গাটার নাম কালীঘাট। তারপর তাকে এক টিনের চালের বাড়িতে নিয়ে গিয়ে উঠিয়েছিল। ছোট ছোট মাপের সব টিনের চালের বাড়ি চারিদিক, মাঝখান থেকে সরু সরু গলির রাস্তা। চারিদিক গিজ গিজ করছে লোকজন, জনা কয়েক মেয়ে মানুষও ঘুরে বেড়াচ্ছে আশেপাশে। মাথা নিচু করে ঘরের ভেতর ঢুকতে হয়। ঘরের ভেতর সাজানো গোছানো একটা ডবল খাট, মুখ দেখবার বড় আরসি। প্রকাশ মামা বললে, দাঁড়া, আগে খাবারের ব্যবস্থা করে আসি। এই বলি প্রকাশ মামা তাকে রেখে কোথায় যেন বেরিয়ে গেল। তারপর কোথা থেকে একটা লোককে ধরে নিয়ে এলো, তার হাতে 2 থালা ভাত আর তরকারি। প্রকাশ মামা বললে, আয় আয়, বসে পড়, আগে পেটটা ঠান্ডা করি। বলেই নিজে মাটিতে খেতে বসে পড়ল। সদানন্দ পাশে বসল। কিছু খেতে তো হবে, কিন্তু ভাতটা মুখে দিতেই যেন সমস্ত খিদে চলে গেল 1 মিনিটে। যেমন ঝাল আর তেমনি ঠান্ডা। বহুদিন পর এই কালীঘাটের টিনের বস্তিতে রাত কাটানোর স্মৃতিটা বহুবার সদানন্দের মনে পড়েছে। জীবনের উত্তরকালে যাকে একদিন আসামি হয়ে জীবন কাটাতে হবে, তার পক্ষে এই শিক্ষানবিশটা বোধহয় দরকারও ছিল জীবনে। দরকার ছিল এই কৃচ্ছ সাধনের। ধনীর সন্তান হয়েও তার যে সেই ধনের ওপর একদিন কোনো অধিকার থাকবে না, এটাই বোধহয় ছিল তার সৃষ্টিকর্তার বিধান। তাই কোনো অপরাধ না করেও যেমন কালীগঞ্জের বউকে খুন হতে হলো, কোনো পাপ না করেও কপিল পায়রা পোড়াকে যেমন বারাড়িতলার বটগাছে গলায় দড়ি দিতে হলো, তেমনি কোনো অন্যায় না করেও তাকে একদিন এই হাজত ঘরে কাটাতে হলো। জন্মালেই যেমন মানুষকে মরতে হয়, তেমনি মরবার জন্যই মরবার আগে মানুষকে অনেকবার মরতে হয়। আর বারবার মরে মরে মরবার শিক্ষানবিশি করতে হয় মানুষকেই। এও সেই শিক্ষানবিশির মতন। এই শিক্ষানবিশি না করলে ভালো করে মরতে পারবো কেন? ভালো করে বাঁচবার জন্য যেমন শিক্ষানবিশি দরকার, মরবার জন্যও তেমনি দরকার। তোমার পৈতৃক অনেক টাকা আছে, আমি স্বীকার করি, কিন্তু সেই টাকা, সেই ঐশ্বর্য তোমাকে মৃত্যুর হাত থেকে কি রক্ষা করতে পারবে? তার চেয়ে আগের থেকেই তৈরি হয়ে নাও, যেন মরবার সময় মুখে হাসি ফোটাতে পারো। আজ যে সদানন্দ রসিকপালের কাছারি বাড়িতে পরাহ্নভোজী, সেই দিনে সেই ছোটবেলাকার সদানন্দও ঠিক তাই ছিল। তখনও ছিল সে পরাহ্নভোজী। বাড়ি তার বাড়ি নয়, বাবা তার বাবা নয়, মাও তার মা নয়, স্ত্রীও তার স্ত্রী নয়, অথচ সবাই তার আপন, সবাই তার আপন আটজন। হঠাৎই প্রকাশ মামা বলে উঠল, কি রে, খাচ্ছিস না যে? আর একটা মাছ নিবি? প্রকাশ মামা যখন খেত তখন বিশ্ব ব্রহ্মাণ্ড ভুলে বসে থাকত। এক একজন মানুষ থাকে সংসারে যারা বোধহয় পৃথিবীতে খাবার জন্যই বাঁচে, আবার এমন লোকও থাকে যারা বাঁচার জন্য খায়। কিন্তু প্রকাশ মামা খেত শুধু খাবার জন্য। নিজে যে খাবে শুধু তাই নয়, পরকেও খাওয়াবে, বউ ছেলে মেয়েকেও খাওয়াবে, রানাঘাটের বাজারে রাধাকেও খাওয়াবে, যাকেই সামনে পাবে তার সঙ্গে মিলেমিশে খাবে। যদি সদানন্দের মা না থাকতো তাহলে বোধহয় প্রকাশ মামা না খেতে পেয়েই মরত। খাওয়া সেরে উঠে প্রকাশ মামা তাকে শুতে বলে কোথায় যেন চলে গেল, আর যাবার সময় বলে গেল, তুই এই ঘাটে শুয়ে ঘুমো, আমি পাশের ঘরে আছি। 3 রাত সদানন্দ ঘুমোয়নি। তার উপর সেই বিয়ের দিন থেকে উদ্বেগ চলছে মনের ভেতর। ক্লান্তিতে চোখ দুটো জুড়ে আসছিল। হঠাৎ যেন কোথায় হারমোনিয়ামের সঙ্গে গানের সুর ভেসে এলো। এ কোথায় নিয়ে এলো তাকে প্রকাশ মামা? এ কার বাড়ি? আর প্রকাশ মামার সঙ্গে এদের সম্পর্কটাই বা কি? হঠাৎই কে যেন ঘরে ঢুকলো। তখন বেশ তন্দ্রা এসেছে সদানন্দের চোখে।
তবুও পায়ের আওয়াজটা কানে এসেছে। সদানন্দ ঝাপসা অন্ধকারে চেয়ে দেখলে একজন মেয়ে মানুষ। মেয়েটা সোজা খাটের ওপর শুতে গিয়ে একেবারে সদানন্দের গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়েছে, আর পড়েই চিৎকার, ও মা, আমার খাটে কে শুয়ে গো? কে এখানে? যেন কেউটে সাপের ওপর পা পড়েছে এমনভাবেই আঁতকে উঠে মেয়েটা দাঁড়াবার চেষ্টা করতে গিয়ে আবার তার গায়ের ওপর ধপাস করে পড়ল। তারপর চিৎকার করে উঠল, ও মাসি, দেখো তো গো, কে এখানে আমার খাটে এসে শুয়ে রয়েছে? মেয়েটার চিৎকার শুনে বাইরে থেকে কার গলা যেন কানে এলো। কি হলো রে বাতাসি, কি হলো? কে ধরেছে রে তোকে? কে? কোন হারামজাদা? আর বলতে বলতেই হাতে লম্ফ নিয়ে মাসি ঘরে ঢুকল। কিন্তু ততক্ষণে বাতাসি নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়িয়েছে। লম্ফের আলোয় ঘরটা তখন আলো হয়ে গিয়েছে, আর মাসি ভালো করে চেয়ে দেখলে সদানন্দের দিকে। বাতাসিও চেয়ে দেখলে। একেবারে অচেনা একজন লোক। মাসি সদানন্দকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেও চিনতে পারলে না, বাতাসিও চিনতে পারলে না। অচেনা লোক, বলা নেই কওয়া নেই, কোত্থেকে তার ঘরে এসে ঘাপটি মেরে শুয়ে রয়েছে। মাসি জিজ্ঞেস করলে, হ্যাঁ গা, তা তুমি কে গা? কে তোমাকে এই ঘরে এনে বসালে? বেরো, ঘর থেকে বেরো। সদানন্দ ততক্ষণে উঠে বসেছে। দুজনের চেহারা দেখে কেমন যেন সন্দেহ হলো। বলে, আমাকে এক ভদ্রলোক নিয়ে এসেছে এখানে, এইখানে শুতে বলে বাইরে চলে গেছে। ভদ্রলোক? তা ভদ্রলোক আমাদের এখানে আসে নাকি যে ভদ্রলোকের কথা বলছো? আর কোথা থেকে কে একজন তোমাকে এখানে এনে শুইয়ে দিলে আর তুমিও শুয়ে পড়লে? এটা কি ঘুমোবার জায়গা? এখানে কি কে ঘুমোতে আসে? চেঁচামেচি শুনে আরও 2-4 মেয়ে এসে হাজির হলো। তারাও সদানন্দকে দেখেই অবাক। বলে, এ কে গো মাসি, কার লোক? মাসি বললে, কে জানে বাছা, ঘর খালি পেয়ে নাকি ঘুমোচ্ছে এখানে। এক্ষুনি যদি বড়বাবু এসে পড়ে। আর কথাটা শুনে সবাই খিলখিল করে হেসে উঠল। ঘুমাবার কথা শুনে সবারই হাসি পেল। এত বড় কলকাতা শহরে ঘুমাবার আর জায়গা পেলে না? ঘুমোতে এলে কিনা এইখানে? সদানন্দ তখন প্রায় অসহ্য হয়ে উঠেছিল। চারপাশের এই আবহাওয়া দেখে বুঝতে পারলে যে প্রকাশ মামা তাকে কোথায় এনেছে। সে বললে, আমি যার সঙ্গে এসেছিলাম সে কোথায়? মাসি জিজ্ঞেস করলে, তা কার সঙ্গে এসেছিলে তুমি বাছা? কার কথা বলছো? সদানন্দ বললে, আমার মামা। মাসি বললে, মামা? তা তোমার মামা কোন ঘরে আছে আমি কি করে জানবো বাছা? বাড়িতে কি একটা লোক? কত ঘরে কত লোক আছে, তার কি কোনো হিসেব রাখা সোজা? তা তুমি বাছা বাতাসের ঘরে থাকবে? থাকবে তো বলো, 5 টাকা লাগবে। রাজি থাকে তো থেকে যাও, আমার কোনো আপত্তি নেই। সদানন্দ সে কথার উত্তর না দিয়ে বললে, আমার কাছে টাকা নেই, আর টাকা থাকলেও আমি এখানে থাকতুম না। আমি একবার আমার মামার সঙ্গে কথা বলতে চাই। মাসি বললে, তা তোমার মামা কার ঘরে আছে তা আমি কি করে জানি? সদানন্দ বললে, কিন্তু মামা যে বলে গেল পাশের ঘরেই থাকবে। মাসি বললে, তা তোমার মামাও যেমন তুমিও তেমন, তা খালি পকেটে তোমরা কেন এখানে আসো বাছা? সদানন্দ বললে, তাহলে আমাকে এখান থেকে চলে যেতে দিন, আমি চলে যাই। মাসি বললে, চলে যাবে মানে? চলে অমনি গেলেই হলো? ঘর ভাড়াটা কে দেবে শুনি? বাতাসির ঘর ভাড়া বাতাসি নিজের গাঁট থেকে দেবে নাকি? আমি তোমার কাছ থেকে আগে ঘর ভাড়া আদায় করব, তবে ছাড়বো, নইলে এক্ষুনি আমি পুলিশ ডাকবো। তারপর পাশের একটা মেয়ের দিকে চেয়ে বললে, যা তোলাপটি, গিরিধারীকে একবার ডেকে নিয়ে আয় তোরে।
যা। সদানন্দ এবার সোজা দরজার দিকে এগিয়ে এলো, বললে, পুলিশের ভয় আমাকে দেখাবেন না, আমি পুলিশকে ভয় করি না। টাকা আমার কাছে নেই, আমাকে যেতে দিন। বাতাসি তখন ভয় পেয়ে গিয়েছে, হাউমাউ করে চিৎকার করে উঠল, ও মাসি, তোমাকে মারবে গো, তুমি সরে যাও। ই মারবে? অমনি মারলেই হলো? টাকা না দিয়ে চলে গেলে আমিও পাড়ার লোক ডেকে জড়ো করব না? তুইও তো ভয় পাচ্ছিস কেন লা? বড়বাবুকে গিয়ে খবরটা এক্ষুনি দে, কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে। ততক্ষণে চেঁচামেচিতে আরও অনেক লোক জড়ো হয়ে গেছে সেইখানে। রাত তখন কত হয়েছে কে জানে। সবাই কিলবিল করতে করতে হাজির হলো সেখানে, আর সকলের একই প্রশ্ন, কি হয়েছে মাসি, কি করেছে লোকটা? মাসি বললে, এই দেখ না মেয়ে, বাতাসির ঘরে বসলো, এতক্ষণ বসে বসে মদ গিলল, এখন চুপি চুপি পালিয়ে যাচ্ছে, আর বলে কি না টাকা নেই। তা টাকা নেই তো ফুর্তি মারতে এখানে এসেছিলে কেন শুনি? শকটক করে এখন টাকা নেই বললে কে ছাড়বে তোমাকে? এ কি ঘরের বিয়ে করা বউ পেয়েছো তুমি? সদানন্দের আর সহ্য হলো না, সকলকে ঠেলে ঘরের বাইরে এসে দাঁড়ালো, বললে, পুলিশ আপনাদের ডাকতে হবে না, তার আগে আমি পুলিশ ডাকবো। আর ততক্ষণে গিরিধারী এসে গিয়েছিল। তাকে আর কিছু বলতে হলো না, সে এসেই সদানন্দের গলা টিপে ধরে বললে, চুপ কর শালা মাতাল। কিন্তু তার আগে কথাটা শেষ হবার আগে সদানন্দ তাকে এক ধাক্কা দিয়েছে, আর সঙ্গে সঙ্গেই সে উঠোনের উপর গিয়ে মুখ থুবড়ে পড়েছে। আর বাড়ির মেয়েরা সবাই মিলে পাড়া কাঁপিয়ে মরা কান্না জুড়ে দিয়েছে। আশেপাশে যত বাড়িতে যত মেয়ে ছিল সবাই এসে হাজির হয়েছে। কি হয়েছে লা, কি হয়েছে তোদের বাড়িতে? সদানন্দ তখন চিৎকার করে বলে উঠল, আমার সামনে যে আসবে আমি তার ওই দশাই করব, ছাড়ো, পথ ছাড়ো। গিরিধারীকে ধরাশায়ী দেখে সবাই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু মাসি তো আর ভয় করলে চলে না। সে এইসব ঝামেলা আগে অনেক সামলেছে। সে আর কোনো উপায় না পেয়ে আকাশ ফাটিয়ে চিৎকার করে উঠল, ওগো, তোমরা সবাই এসে দেখে যাও গো, লোকটা মেয়ে মানুষটা টাকা না দিয়ে পালিয়ে যাচ্ছে। সদানন্দ যদিও বা চলে যেত, কিন্তু চলে যেতে গিয়ে তখন থমকে দাঁড়ালো, বললে, হ্যাঁ আসুক সবাই, আমি এইখানে এই দাঁড়িয়ে রইলুম। এই বলে আরও লোকজনের অপেক্ষায় সে উঠোনের মধ্যেই দাঁড়িয়ে রইল। তারপর আবার বললে, কই, কোথায় সব, কেউ আসছে না কেন? মাসি আবার চেঁচালে, কই গো, তোমরা কে কোথায় আছো গো, এসো এসো, আসামি পালাচ্ছে। এইবার 2-4 জন গুন্ডা গোছের লোক কোত্থেকে যেন এসে হাজির হলো, বললে, কি হয়েছে মাসি, কোন শালা পালাচ্ছে, কোথায় সে? তা মাসিকে আর দেখাতে হলো না, সদানন্দ নিজেই বলে উঠল, এই যে আমি। একজন সঙ্গে সঙ্গে সদানন্দের গলা ধরবার জন্য এগিয়ে এসেছে, পেছনে 3 জন সঙ্গে রয়েছে। সদানন্দ বললে, খবরদার, একদম সামনে এগোবে না, যা বলবার ওখান থেকে বলো। তবে রে। তা সে এক হই হই কাণ্ড বেঁধে গেল সেই রাত্রে। একদিকে মেয়ে মানুষের কান্না, আর একদিকে পুরুষ মানুষের পাড়া কাঁপানো কথা কাটাকাটি। আর একটু হলেই হয়তো খুনোখুনিও কাণ্ড ঘটে যেত। কিন্তু ঠিক সেই সময় কোথার থেকে প্রকাশ মামা এসে হাজির। অন্ধকারে প্রকাশ মামাকে ভালো করে চিনতে পারেনি। একটা গেঞ্জি গায়ে, পরনে লুঙ্গি, মাথার চুল উস্কো খুস্কো, পা দুটো ঠিকমতো মাটিতে পড়ছে না, আর কথাগুলোও স্পষ্ট নয়। সেই অবস্থাতে টলতে টলতে এসে হাজির হলো। গণ্ডগোলের আন্দাজ পেয়ে বাইরে উঠোনে এসেছিল, আর সেইখান থেকে সদানন্দকে দেখতে পেয়ে দৌড়ে কাছে এসেছে। এসেই সদানন্দের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে 2 হাতে ঘুষি বাগিয়ে চিৎকার করে উঠল, দেখি কোন শালা মারে আমার ভাগ্নেকে, আয় শালার আয়, আয় লড়ে যাবি আয়। এই বলে শূন্যের মধ্যে ঘুষি ঘোরাতে লাগলো। সদানন্দ প্রকাশ মামাকে দেখে অবাক,
এতক্ষণ যারা আস্ফালন করছিল তারাও তখন চুপ। মাসি এতক্ষণে এগিয়ে এলো, বললে, তা এ কি তোমার ভাগ্নে নাকি বাবা? তা সে কথা তো তোমার ভাগ্নে বলেনি এতক্ষণ। প্রকাশ মামা বললে, কে আমার ভাগ্নের গায়ে হাত তুলেছে শুনি? কোন শালা হাত তুলেছে আমার ভাগ্নের গায়ে? আমি তার নাম জানতে চাই। সদানন্দ বলে উঠল, প্রকাশ মামা, আমি আর এখানে থাকবো না। প্রকাশ মামাও চেঁচিয়ে উঠল সদানন্দের কথা শুনে। তার মানে? থাকবি না মানে? আমি কি টাকা দিইনি? আলবাত থাকবো, আমাদের হক আছে থাকবার। আমি ঘর ভাড়ার টাকা দিয়েছি, তা কি চলে যাবার জন্য? আমি আমার ঘর ভাড়া দিয়েছি, তোর ঘর ভাড়া দিয়েছি, তা আমি কি মুফতে আছি নাকি এখানে? তারপর মাসির দিকে চেয়ে বললে, কি হলো মাসি, তুমি চুপ করে আছো যে? তোমার মুখে কথা নেই কেন? আমি তোমাকে টাকা দিয়েছি কি না তাই বলো, বুকে হাত দিয়ে বলো তো তুমি। আমি তোমার ঘর ভাড়ার টাকা, মালের টাকা আগাম মিটিয়ে দিইনি? আর ততক্ষণে সমস্ত আবহাওয়াটাই যেন একেবারে উল্টে গেছে। ঘটনাটা বেশি দূর গড়ালো না দেখে সবাই যেন বিমর্ষ হয়ে যে যার কাজে চলে গেল। গুন্ডাগুলো কখনো অন্ধকারে মিলিয়ে গেছে তা কেউ দেখেনি। কিন্তু প্রকাশ মামার রাগ তখনও থামেনি। তার ভাগ্নের অপমান যেন তার গায়েও লেগেছে। সে বললে, আমি আর এখানে থাকবো না, আমিও এখান থেকে চলে যাব। চল সদানন্দ, এই বাড়িতে আর জীবনে আসবো না, এই বলে রাখলুম। ভাত ছড়ালে আবার কাকের অভাব। বাজারে কি মেয়ে মানুষের আকাল পড়েছে? চল। এই বলে সেইখানে দাঁড়িয়ে চেঁচিয়ে ডাকতে লাগলো, রাধা, তুইও চলে আয়, এক্ষুনি চলে যাব এখান থেকে। এটা কলকাতা শহর, টাকা ফেললে এখানে ফুর্তি মারবার জায়গার অভাব হয় না। রাধা। ওদিকের কোন ঘর থেকে একটা মেয়ে মানুষ ঘোমটা দিয়ে এসে হাজির হলো প্রকাশ মামার সামনে। সদানন্দ ভালো করে নজর করে দেখলে, রাধাকে চিনতে পারলে। সেই রানাঘাটের সদরের বাজারে থাকত। প্রকাশ মামা তাকে নিয়ে গিয়েছিল রাধার বাড়িতে। কিন্তু সে এখানে কি করে এলো? মাসি বললে, তুমি রাগ করছো কেন বাবা? আমি কি জানতুমও তোমার ভাগ্নে? প্রকাশ মামা বললে, তা চিনতে না পারলেই তুমি অপমান করবে তাকে? জানো কত বড় লোকের ছেলে? তোমার মতো হাজারটা মাসিকেও পুষতে পারে, তা জানো? মাসি বললে, তা চিনতে না পারলে কি করব বাবা? আর ওকে বাতাসির ঘরেই বা তুমি রেখে দিয়েছিলে কেন? তা জানোই তো ও বড়বাবুর বাঁধা মেয়ে মানুষ। বড়বাবু নিজে ওকে এখানে রেখে গেছে। প্রকাশ মামা বললে, তা ও ঘরে কেউ থাকে তা আমি কি করে জানবো? আগে যখন এসেছি তখন তো ওই ঘরটা বরাবরই খালি পড়ে থাকতো। আমি কি আজকে প্রথম আসছি তোমার বাড়িতে? আমি সব সইতে পারি, কিন্তু অপমান আমার হাতে সয় না। আর আমার ভাগ্নেকে তুমি অপমান করেছো, আমি তা মোটেই সইব না। চল রাধা, আমার কাপড়টা এনে দে, আমি এখানে আর থাকছি না। মাসি তখন আর থাকতে পারলে না। প্রকাশ মামার হাত দুটো খপ করে ধরে ফেললে, বললে, আমার ঘাট হয়েছে বাবা, তুমি কিছু মনে করো না, তুমি থাকো। প্রকাশ মামা বললে, না, আমি কিছুতেই থাকবো না। আমার রাগ তুমি জানো না, রাগ হলে আমি কারণ নই। রাধা বললে, তা হ্যাঁ গো, মাসি যখন এত করে বলছে তা থাকোই না। আমি যে তোমাকে বলেছিলুম কালীঘাটের মন্দিরে মায়ের পুজো দেব, কালীঘাটের গঙ্গায় চান করব। তুই থাম তো মাগি, আগে তোর গঙ্গার চান নাকি আগে আমার ভাগ্নে? দেখছিস না আমার ভাগ্নেকে অপমান করেছে মাসি, আর এখন কিনা তোর গঙ্গার চানটাই বড় হলো। তোরা হলি বাজারের মেয়ে মানুষ, তোদের আবার গঙ্গার চান কী হবে রে? তোদের পাপ কোনো কালে ঘুচবে ভেবেছিস? কিন্তু মাসি ছাড়লে না। প্রকাশ মামার হাত দুটো ধরে বলতে লাগলো, তুমি রাগ করো না বাবা, আমি বুড়ো মানুষ, কি বলতে কি বলে ফেলেছি। চলো, তুমি চলো,
তোমার ভাগ্নেকেও আমি যেতে দেব না। আমি বাতাসিকে বলে দিচ্ছি, তোমার ভাগ্নেকে তার ঘরেই বসাবে। আগে তো ঘরখানা খালি পড়েই থাকতো, এই কমাস হলো বড়বাবু বাতাসিকে এনে ওইখানে তুলেছে। প্রকাশ মামা সদানন্দের দিকে চাইলে, বললে, কিরে, থাকবি তুই? এরা এত করে বলছে। সদানন্দ বললে, না, আমি এখানে আর থাকবো না। মাসি বললে, কিন্তু এত রাত্রিরে কোথায় যাবে বাবা? গাড়ি ঘোড়া বাস ট্রাম সবই তো বন্ধ। রাত্রিটা অন্তত আমার এখানটায় কাটাও। তোমার মামা আমার পুরনো খদ্দের, আর খদ্দের হলো গিয়ে লক্ষ্মী। তোমরা চলে গেলে আমার কি আর ভালো হবে বাবা বলতে চাও? আমার অকল্যাণ হয় সেটাই কি চাও বাবা তোমরা? প্রকাশ মামা বললে, ওরে, ও যাগে, যা হবার তা হয়ে গেছে, তুই এখন থেকেই যা। একটা রাত্রির তো মামলা, সে কাল না হয় ভোরবেলা উঠেই ট্রেন ধরে নবাবগঞ্জে চলে যাব। কিন্তু কথার মধ্যেই বাধা পড়ল। বাইরের দরজায় যেন কারা এসে হাজির হলো। মাসি ভেতর থেকে বলে উঠল, কে গো, কে ওখানে? তার আগেই গিরিধারী দৌড়ে এসেছে। মাসি, বড়বাবু এসেছে। বড়বাবুর কথাটা শুনে মাসি যেন কেমন চঞ্চল হয়ে উঠল। বললে, হুমা, বড়বাবু? নিয়ে আয়, নিয়ে আয়, ভেতরে ডেকে নিয়ে আয়। সঙ্গে সঙ্গে এক ভদ্রলোক ভেতরে ঢুকল। বেশ লম্বা চওড়া দশাশয় চেহারা, পায়ের জুতো মস মস আওয়াজ করছে। কোট প্যান্ট পরা ভব্য সভ্য মানুষ, মুখে সিগারেট, গায়ে ভুরভুর করছে মদের সুগন্ধ। মাসি সামনে গিয়ে যেন একেবারে জুজু হয়ে দাঁড়ালো। বললে, আসুন বড়বাবু, কি ভাগ্যি আমার, আপনার চরণে ধুলো পড়ল আমার বাড়িতে। আজ যে কার মুখ দেখে উঠেছিলুম। বড়বাবু কোনো দিকে না চেয়ে জিজ্ঞেস করলে, বাতাসি আছে? মাসি বললে, তা আছে বই কি বড়বাবু, বাতাসি আপনার জিনিস, সে আর যাবে কোথায়, আসুন আসুন। তারপর চেঁচিয়ে ডাকলো, হলো, ও বাতাসি, কোথায় গেলি রে? কে এসেছে দেখ, তোর বাবু এসেছে। বড়বাবু, সদানন্দ, প্রকাশ মামা, রাধা সকলকে পাশ কাটিয়ে সোজা বাতাসির ঘরের দিকে চলতে লাগলো। সামনে দিয়ে যাবার সময় সদানন্দ হঠাৎ ভদ্রলোকের মুখটা দেখেই চমকে উঠেছে। এ সেই পুলিশ ইন্সপেক্টরটা না? এই লোকটাই তো তাকে থানার হাজতে বারবার জেরা করছিল। এই লোকটাই তো তাকে জেরা করতে গিয়ে কখনো শাসিয়েছিল, আবার কখনো ভয় দেখিয়েছিল, কখনো আবার লোভও দেখিয়েছিল, আবার কখনো মিষ্টি কথা বলেছিল। আসলে কি এরা সবাই একই রকম? এসব লোক দিয়েই কি এরা চোর ডাকাত গুন্ডা ধরবে? এরাই রাজত্ব চালাবে? রেলবাজার কিংবা নবাবগঞ্জের সঙ্গে তাহলে কলকাতা শহরের কোনো তফাৎ নেই? হঠাৎই প্রকাশ মামার গলা শোনা গেল, কিরে, কি দেখছিস? দেখলি তো কত বড় বড় লোক সব এখানে আসে। দেখতে টিনের চালের বাড়ি হলে কি হবে, এখানে যারা আসে তারা সবাই আমাদের মতোই ভদ্রলোকের ছেলে, তা জানিস? তোকে আমি বাজে জায়গায় নিয়ে এসেছি ভাবিস নে, এ একেবারে খানদানি বাড়ি। কিন্তু সদানন্দের কানে এসব কোনো কথাই ঢুকল না। তার মাথায় তখন অন্য কথা ঘুরছে। আগে প্রকাশ মামার ওপর তার ঘেন্না হচ্ছিল, কিন্তু প্রকাশ মামা তাকে এখানে না নিয়ে এলে সে এই শহরের আরেকটা দিক দেখতে পেত না। জানতেও পারত না যে দিনের বেলা যাদের দেখে মানুষ শ্রদ্ধা করে, ভয় পায়, সমাজের গণ্যমান্য বলে মাথা উঁচু করে বেড়ায়, রাত্রির অন্ধকারে তাদের আরেক চেহারা, আরেক রূপ, আরেক প্রবৃত্তি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরছি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর
সবাইকে ভালো রাখুন।